কেউই কল্পনা করতে পারেনি এই শান্ত পাহাড়ি ভ্যালি কত দ্রুত হয়ে উঠবে ভয়, প্রতারণা আর মৃত্যুর অন্ধকারে আবৃত। এখানে আমরা দেখব কিভাবে এক নিরীহ মেয়ের সাহস, বিচক্ষণতা আর বন্ধুত্বই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। তো চলুন শুরু করা যাক। সো লং ভ্যালি 2025-এর রহস্য, থ্রিল এবং চরম উত্তেজনার এক অবিস্মরণীয় গল্প। মুভি শুরু হয় মানালি থেকে। রাত তখন বাজে প্রায় 11টা। আমরা দেখি এক মেয়ে পুলিশ স্টেশনে ঢুকছে। তার নাম মৌসুমী। সে এসেছে তার বোন রিয়ার নিখোঁজ হওয়ার অভিযোগ জানানোর জন্য। মৌসুমী পুলিশ অফিসারকে জানায় তার বোন রিয়া সিমলার একটা কলেজে পড়ে। আজ সকালেই রিয়া সিমলা থেকে মানালি আসার জন্য রওনা দিয়েছিল, কিন্তু এত রাত হয়ে গেলেও সে এখনও মানালিতে পৌঁছায়নি। মৌসুমী রিয়াকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু ফোনটা ছিল সুইচড অফ। এই কেসের কথা শুনেই ইন্সপেক্টর সুমন প্রথমেই মৌসুমীকে শান্ত করার চেষ্টা করে। পরে মৌসুমী আবারও তাকে বিস্তারিত জানায়। রিয়া সকালে হোস্টেল থেকে বের হয়েছিল। সে থাকে তার রুমমেট রুবির সাথে। মৌসুমী রুবিকে ফোন করে জানতে পারে রিয়া সত্যি হোস্টেল থেকে বের হয়ে গেছে। তারপর রিয়া নিজেও মৌসুমীকে ফোন করে জানিয়েছিল যে সে একটা ট্যাক্সি ধরেছে। কিন্তু এরপর থেকেই রিয়ার ফোনটা বন্ধ আসতে শুরু করে। এতে মৌসুমীর ভয় আরও বেড়ে যায়। এখন প্রায় ১৩ ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনও রিয়া বাড়ি ফেরেনি। এই কথা শুনেই ইন্সপেক্টর সুমন রিয়ার মোবাইল নম্বর ট্রেস করার ব্যবস্থা করে, যাতে তারা লোকেশনটা বের করতে পারে। সুমন জানতো রিয়া সিমলা থেকে বের হয়েছিল, তাই তাকে সিমলার পুলিশ স্টেশন থেকেও সাহায্য নিতে হবে। সে ফোন করে সিমলার ইন্সপেক্টরকে, যার নাম ছিল দেব। কিন্তু তার নামটা শোনার পরে সুমন একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ সুমন এর আগেও দেবের সাথে কাজ করেছে এবং জানে দেব কেমন অফিসার। আসলে দেব একজন খুবই জেদি টাইপের অফিসার। সে সব সময় নিজের মতো করে কাজ করে। সে কোনো প্রকার রুলস রেগুলেশন মানে না। কিছুদিন আগেও সুমন আর দেব একসাথে একটা কিডন্যাপিং এর কেসে কাজ করছিল। তারা কিডন্যাপারকে খুঁজে বের করেছিল, কিন্তু তখনও সেই কিডন্যাপারের কাছে অপহৃত বাচ্চাটা জীবিত ছিল। তবুও দেব কোনো কিছু না ভেবে সরাসরি কিডন্যাপারের দিকে গুলি চালিয়ে দেয়, যেখানে বাচ্চাটির প্রাণ অনেক বেশি ঝুঁকিতে পড়ে যায়। সুমন অনেক চেষ্টা করেছিল তাকে থামাতে, কিন্তু দেব তার একটা কথাও শোনেনি। এই কারণে তাদের দুজনকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনাটা মনে পড়তেই সুমন বুঝে যায় যে এবার দেবের সাথে কাজ করা মানে আর একটা নতুন সমস্যাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। এরপর সুমন মৌসুমীকে বাড়ি যেতে বলে, কিন্তু মৌসুমী জানায় যতক্ষণ না তার বোন রিয়াকে পাওয়া যাচ্ছে সে কোথাও যাবে না। তাই সুমন তাকে নিজের কেবিনে বসিয়ে দেয় এবং রিয়ার খোঁজ করা শুরু করে দেয়। সুমনের এখন খুব দ্রুত রিয়াকে খুঁজে বের করার দরকার ছিল, কারণ কোনো মেয়ের এভাবে হঠাৎ গায়েব হয়ে যাওয়া একদমই ভালো বিষয় নয়। এদিকে দেব যখন এই কেসের ব্যাপারে জানতে পারে, সে সরাসরি রিয়ার হোস্টেলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে রিয়ার রুমমেট রুবিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। রুবি তখন ভীষণ ভয় ছিল। সে দেবকে সবকিছু খুলে বলে দেয় কিভাবে রিয়া সকালে এখান থেকে নিজের বাড়ি ফেরার জন্য বের হয়েছিল আর মানালি যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিয়েছিল। এই কথা শুনে দেব দ্রুত ট্যাক্সি স্ট্যান্ডে চলে যায়, কিন্তু ওখানে অতগুলো ট্যাক্সি আর চালক থাকায় রিয়া ঠিক কোন ট্যাক্সিতে গিয়েছিল সেটা বের করা খুবই কঠিন হয়ে পড়ে। তখন দেব সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে এবং সেখানে সে দেখে রিয়া একজন ট্যাক্সি ড্রাইভার কুলদীপের ট্যাক্সিতে উঠেছিল। এই তথ্য পেয়ে সে কুলদীপের বাড়িতে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে কুলদীপ নাকি কোথাও কাজে বের হয়েছে। এই কথা শুনেই দেবের মনে কুলদীপের উপর সন্দেহ তৈরি হয়। এখন যেভাবেই হোক তাকে খুঁজে বের করা দরকার, কারণ কুলদীপই বলতে পারবে রিয়া কোথায় আছে। এরপর আমরা দেখি সিনেমা চলে যায় ফ্ল্যাশব্যাকে। রিয়ার সাথে আসলে কি ঘটেছিল তা আমরা জানতে পারি। আসলে রিয়া হোস্টেল থেকে প্রথমে অটো নেয়, সেটা করে পৌঁছে যায় ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে গিয়ে সে কুলদীপের ট্যাক্সি ৫,০০০ টাকায় বুক করে। তারপর রিয়া কুলদীপের ট্যাক্সিতে বসে মানালির দিকে যাত্রা শুরু করে। পথে চলতে চলতে সে নিজের বোন মৌসুমীকে ফোন করে জানায় যে সে ট্যাক্সি নিয়েছে। কিন্তু ঠিক তখনই কুলদীপ নিজের গাড়ির মিউজিকের ভলিউম খুব জোরে বাড়িয়ে দেয়। এই কারণে রিয়া প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সে কুলদীপকে বলে, তোমার কি কোনো সাধারণ জ্ঞান নেই? কেউ যদি ফোনে কথা বলে তখন তো এভাবে ভলিউম বাড়ানো যায় না। এই কথা শুনে কুলদীপ ভীষণ রেগে যায়, তবুও সে তখনই ভলিউমটা কমিয়ে দেয়। কিছুক্ষণ পর রিয়া ফোনটা কেটে দিলে কুলদীপ আবারও ভলিউম বাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে রিয়ার রাগ আরো বেড়ে যায়। সে কুলদীপকে আবারও বকাঝকা করে, তুমি কি বুঝতে পারো না নাকি এভাবে এত জোরে ভলিউম রাখা যায়? রিয়া তাকে অনেক কথা শোনায়। এতে কুলদীপ ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষেপে যায়।
কারণ সে ছিল ভীষণ সংবেদনশীল আর রাগী মানুষ। রিয়ার কথা তাকে একেবারে ক্ষিপ্ত করে তোলে এবং হঠাৎই সে ট্যাক্সি অন্য এক রাস্তায় ঘুরিয়ে নেয়। এটা ছিল একেবারে নির্জন এবং ভয়ঙ্কর একটা রাস্তা। রিয়া ভয়ে কাঁপছিল, কিন্তু কুলদীপ তার কোনো কথাই শুনছিল না। এই ঘটনার পর কুলদীপ রিয়াকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে আর মারধর করতে শুরু করে। আসলে এই জায়গার নাম ছিল সোলং ভ্যালি, যেখানে দূর দূর পর্যন্ত শুধু পাহাড়ি চোখে পড়ে। তাই রিয়া খুবই ভয় পেয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে সে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। তাই সে চারদিকে সাহায্য খুঁজতে থাকে, কিন্তু সেখানে কাউকেই পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে কুলদীপ তাকে প্রচন্ডভাবে মারতে থাকে, কারণ রিয়া তাকে গেও বলেছিল। কুলদীপ রিয়াকে বলে, এখন তোকে আমি দেখাবো গেও কাকে বলে। এরপর সে রিয়ার হাত পা বেঁধে ফেলে এবং তাকে টেনে নিয়ে গিয়ে একটা কাঠের ঘরে বন্দি করে রাখে। এতে রিয়া ভীষণ ভয় পেয়ে যায়। সে বারবার কুলদীপকে অনুরোধ করতে থাকে, কাঁদতে কাঁদতে মাফ চায়, কিন্তু কুলদীপ তখন যেন একেবারেই শয়তান হয়ে গেছে। সে রিয়ার কোনো কথাই শোনে না। এরপর কুলদীপ তাকে সেখানেই রেখে বেরিয়ে যায়। রাতটা এভাবেই কেটে যায়। পরের দিন সকালে কুলদীপ আবার রিয়ার কাছে ফিরে আসে আর মুচকি হেসে জিজ্ঞাসা করে রাতটা কেমন কাটলো। এই কথা শুনে রিয়া হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর তখনই দেখা যায় কুলদীপের মোবাইলে একটু নেটওয়ার্ক এসেছে। সেই সুযোগে সে স্বাভাবিকভাবে তার বাড়ির লোকের সাথে ফোনে কথা বলে। এই দৃশ্য দেখে রিয়া বুঝে যায় সুযোগ বুঝে সেও কারো সঙ্গে যোগাযোগ করতে পারবে। এদিকে দৃশ্য ঘুরে আসে দেব আর সুমনের দিকে। তাদের ওপর রিয়াকে খুঁজে বের করার চাপ আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু দেবের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে এই ঘটনায় রিয়ার খুব কাছের কেউ না কেউই জড়িত আছে। তাই দেব আবারও তদন্ত শুরু করে। সে এক কনস্টেবলকে পাঠায় কুলদীপের বাড়িতে খবর নিতে। কনস্টেবল গিয়ে কুলদীপের স্ত্রীকে বলে তিনি যেন কুলদীপকে ফোন করেন। স্ত্রী ফোন করলে কুলদীপ রিসিভ করে, আর তখন সে জানতে পারে পুলিশ তার খোঁজ করছে। এই কথা শুনে কুলদীপ ভয়ে কাঁপতে থাকে। এত দ্রুত রিয়ার অপহরণের খবর জানলো কিভাবে তারা? তাই সে কনস্টেবলকে মিথ্যা বলে, আমি তো শুধু আমার বোনের সঙ্গে দেখা করতে এসেছি। এবার কনস্টেবল তাকে বলে, কুলদীপ তোমার বোনের সাথে আমার কথা বলিয়ে দাও। কিন্তু কুলদীপ উত্তর দেয়, আমার বোন বাজারে গেছে আর 10 মিনিটের মধ্যেই ফিরে আসবে। তখন আপনার সাথে আমি ওর কথা বলিয়ে দেব। এরপর কনস্টেবল কুলদীপের কলের জন্য অপেক্ষা করতে থাকে। তখন কুলদীপ একটু দূরে চলে যায়, যেখানে একটা চায়ের দোকান ছিল। দোকানটা চালাতো এক মহিলা। কুলদীপ তাকে বলে, আমি আমার বোনকে দেখতে এখানে এসেছি। আমার বোন প্রেগনেন্ট, কিন্তু আমার বস বারবার ফোন করে আমাকে বিরক্ত করছে। বারবার বলছে আমি যেন কাজে ফিরে যাই। তখনই কুলদীপের ফোনে কনস্টেবল কল দেয়। কুলদীপ মহিলাটিকে বলে, আবারও বসের ফোন এসেছে। এটা শোনার পর মহিলা বলে, তাহলে মোবাইলটা আমাকে দাও, আমি নিজেই তার সাথে কথা বলবো। এরপর মহিলা কনস্টেবলকে বকাঝকা করতে শুরু করে, একজন ভাই কি তার বোনকে দেখতে আসতে পারে না নাকি? এই কথা শুনে কনস্টেবল ভাবে আসলেই মনে হয় কুলদীপের বোনই ফোনে কথা বলছে, আর সে পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে কুলদীপ সত্যি তার বোনের কাছে এসেছে। এরপর কুলদীপ ফিরে গিয়ে আবার রিয়াকে মারধর করতে শুরু করে। কিছুক্ষণ পর রিয়া কুলদীপের কাছে পানি চাইলে সে পানি খেতে দেয়। পানি খাওয়ার পর রিয়া বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে। কুলদীপ উত্তর দেয়, এখানে তো কোনো গ্রাম্য ওয়াশরুম নেই, তাই এখানেই সেরে নাও, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। কুলদীপ বাইরে চলে গেলে রিয়া ভেতরে একটা ধারালো অস্ত্র পায়। সে সেটা হাতে নেয়, ঠিক করে সুযোগ পেলেই আক্রমণ করে এখান থেকে পালাবে। অন্যদিকে কনস্টেবল দেবকে জানায় কুলদীপ তার বোনের কাছে গিয়েছে। আমি নিজে কুলদীপের বোনের সাথে কথা বলেছি। কিন্তু দেব একটুও বিশ্বাস করে না। সে বলে, তোমার এত দ্রুত কুলদীপের কথায় ভরসা করা উচিত হয়নি। এখনই খোঁজ করো আসলে কুলদীপের বোন কোথায় আছে। এরপর তারা খোঁজ বের করে জানতে পারে যে জায়গার কথা কুলদীপ বলেছিল সেখানে তার বোন থাকেই না, বরং তারা 2 বছর আগেই দিল্লি চলে গেছে। এটা জানার পর দেব বুঝতে পারে পুরো ঘটনাটার পেছনে কুলদীপের হাত আছে। সঙ্গে সঙ্গে সে কুলদীপকে খুঁজতে বের হয়। তারা মোবাইল ট্র্যাক করে কুলদীপের শেষ লোকেশন পেয়ে যায়। আর দেব আর সুমন দুজনেই একসাথে রওনা দেয় সেখানে। এদিকে রিয়াও সুযোগ বুঝে কুলদীপের উপর আক্রমণ করে এবং পালাতে শুরু করে। কুলদীপ মারাত্মকভাবে আহত হলেও সে রিয়ার পিছনে ধাওয়া করে। আহত অবস্থাতে তাকে ভীষণ ভয়ঙ্কর লাগছিল। রিয়া আতঙ্কে ছুটতে থাকে। কিছুক্ষণ পর দুজনের মধ্যে এক ধরনের লুকোচুরি খেলা শুরু হয়ে যায়। কখনো রিয়া কুলদীপকে আঘাত করে পালিয়ে যায়, আবার কখনো কুলদীপ তাকে ধরে ফেলে। তবে কোনোভাবে রিয়া পালাতে থাকে, আর কুলদীপও তার পিছন ছাড়ে না। রিয়া দৌড়াতে দৌড়াতে এক ফরেস্ট অফিসারের সামনে গিয়ে পড়ে। রিয়া যখনই সাহায্য চাইতে যাবে তখনই কুলদীপ সেখানে হাজির হয়ে সেই ফরেস্ট অফিসারকে খুন করে ফেলে। এরপর সে আবার পিছু নেয় রিয়ার। এদিকে দেব আর সুমন সেখানে পৌঁছে যায়।
তারা দেখতে পায় কুলদীপের গাড়ি আর ফরেস্ট অফিসারের মৃতদেহ। এটা দেখে তারা বুঝতে পারে কুলদীপ আর রিয়া এখানেই কোথাও আছে। তাই দেব আর সুমন আলাদা আলাদা হয়ে দুজনকে খুঁজতে শুরু করে। রিয়া তখন ভীষণ ভয় পেয়েছিল, তবে সে সাহস দেখায়। সে কুলদীপের মাথার উপরে একটা পাথর ছুঁড়ে মারে, কিন্তু শেষ পর্যন্ত কুলদীপ রিয়াকে ধরে ফেলতে সক্ষম হয়। সে তাকে মারতে যাওয়ার আগে হঠাৎ সেখানে হাজির হয় দেব, এবং কুলদীপকে সে গুলি করে থামিয়ে দেয়। এই কারণেই রিয়ার জীবন সেখান থেকে বেঁচে যায়। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা দেখি রিয়া ঠিক আছে এবং সে দেবের প্রশ্নের উত্তর দিচ্ছে। দেব রিয়ার কাছে বলে, আমি জানি এই কেস যত সহজ মনে হচ্ছে তেমনটা নয়, তাই তুমি সত্যটা আমাকে বলে দাও। এখানেই আমরা আসল ঘটনা জানতে পারি। রিয়া যে কলেজে পড়তো সেই কলেজের প্রিন্সিপাল তার কিছু ছবি আর ভিডিও বানিয়েছিল। অর্থাৎ সে রিয়ার ওয়াশরুমে ক্যামেরা বসিয়ে রেখেছিল। এই কারণে তার কাছে রিয়ার কিছু ছবি এবং ভিডিও ছিল। প্রিন্সিপাল বারবার রিয়াকে ব্ল্যাকমেল করছিল। যদি রিয়া তার কথা না মানত তাহলে সে ছবিগুলো ভাইরাল করে দেবে। তিনি চাচ্ছিল রিয়া যেন তার সাথে ইন্টিমেট হয়। তাই রিয়ার কাছে আর কোনো বিকল্প ছিল না। তাই সে বাধ্য হয়ে প্রিন্সিপালের কথা মানতে শুরু করে। কিন্তু প্রিন্সিপালের এই কুকর্মে রিয়া অতিরিক্ত বিরক্ত হয়ে পড়েছিল এবং ঠিক করেছিল সে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করবে। কিন্তু অভিযোগ করে তার কোনো ফল হয়নি, কারণ প্রিন্সিপালের উচ্চ পর্যায়ে প্রভাব ছিল। সবার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। এতে রিয়া আরো বিরক্ত ও ভীত হয়ে যায়। যদি প্রিন্সিপাল জানতে পারত যে সে অভিযোগ করেছে তাহলে কি হতো কেউই জানে না। রিয়া এতটাই ভয় পেয়ে যায় যে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করে। কিন্তু রুমমেট রুবি বিষয়টা জানতে পারে এবং তাকে বোঝায় প্রিন্সিপাল খুবই কুখ্যাত। সে আগে অনেক মেয়ের সঙ্গে এরকম করেছে। তোমার কাছে এই জুলুম সহ্য করার ছাড়া আর কোনো উপায় নেই। তাই চুপচাপ থাকো, সবকিছু একটা খারাপ ঘটনা হিসেবে মনে করো আর সবকিছু ভুলে যেও। কিন্তু রিয়া অতিরিক্ত চাপের মধ্যে ছিল। সে শুধু এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছিল। তাই রুবি একটা পরিকল্পনা বানায়। তার বন্ধু অনিরুদ্ধকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। এরপর রিয়া ও অনিরুদ্ধ ট্যাক্সি স্ট্যান্ডে যায় এবং প্রতিদিন ট্যাক্সি চালককে পর্যবেক্ষণ করে। তারা জানতে পারে কুলদীপ অত্যন্ত সংবেদনশীল ও রাগী, অল্প কোনো বিষয়েই ক্ষিপ্ত হয়ে যায়। তাই তারা বিশেষভাবে কুলদীপকে লক্ষ্য করে। রিয়া ঠিক করে সে মানালি যাবে। সে কুলদীপের ট্যাক্সিতে উঠে যায় আর সচেতনভাবেই সে কুলদীপকে রাগানো শুরু করে, কারণ সে জানতো কুলদীপ রাগ হয়ে তাকে অজানা জায়গায় ফেলে দেবে। এরপর রিয়া অন্য কোথাও চলে যাবে এবং কিছু সময়ের জন্য মুক্ত থাকবে। যদি রিয়া নিখোঁজ হয়ে যায় তখন সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়বে, প্রিন্সিপালও ভয় পাবে এবং রিয়ার ওপর নির্যাতন বন্ধ করে দেবে। এইভাবে রিয়া তার জীবন শান্তভাবে চালিয়ে যাবে। পরিকল্পনাটি মোটামুটি সঠিক ছিল, কিন্তু সমস্যা হয়ে যায় যখন কুলদীপ রিয়াকে নির্জন জায়গায় ফেলে না দিয়ে বরং তাকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন শুরু করে। সব ঘটনা জানার পর দেব রিয়াকে বলে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি। তুমি এবং তোমার বন্ধু যা করেছো তা শুধুই তোমার সুরক্ষার জন্য। তাই আমি তোমার পরিকল্পনা গোপন রাখবো এবং প্রিন্সিপালকে গ্রেফতার করব। কারণ আমি জানি প্রিন্সিপাল এবং কুলদীপের মতো মানুষ যতদিন থাকবে মেয়েরা নিরাপদ বোধ করবে না। এরপর দেব তাদের দুজনকেই শাস্তি দেয় এবং মুভিটা এভাবেই শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন।